স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম বাবা। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প বাবা। সকালবেলা ঘুম থেকে উঠেই দিদিমার কাছে শুনলাম বহুকাল পরে আমাদের বাবা এসেছে। শুনেই হুড়মুড় করে আমরা দুই ভাই বোন উঠে পড়লাম। তারপর ছুট লাগালাম বাইরে। আমাদের বাস গঞ্জে, মামার বাড়িতে। বাড়িটা একটু খোলামেলা, গাছপালা আছে। বাড়িতে একটা কদম গাছের তলা দাদামশাই গোল করে বাঁধিয়ে নিয়েছেন। বিকালে এখানে দাদামশাইয়ের আড্ডা বসে। সেই বাঁধানো জায়গাটায় কালো মতো একটা লোক বসে আছে। তার ভুঁড়ো গোঁপ, মাঝখানে সিঁথি, ছোট কুতকুতে চোখ। পরনে মোটা কাপড়ের পাঞ্জাবি, ধুতি, পায়ে বিশাল জুতো, পাশে সুটকেস, শতরঞ্জিতে বাঁধা বিছানা আর একটা ছাতা। এই শীতকালে ও লোকটা বেশ ঘেমেছে। মাকে জন্মে ঘোমটা মাথায় দিতে দেখিনি। এই প্রথম দেখলাম মা মাথায় ঘোমটা টেনে লোকটাকে হাত পাখা দিয়ে বাতাস করছে। আমার বোন রেবার নাক কুঁচকে বলল, এইটি বাবা নাকি? আমারও এই বাবা তেমন পছন্দ হয়নি। অবাক হয়ে বাবা দেখতে দেখতে বললাম, তুই ঠিক বাবার চেহারাই পেয়েছিস। অন্য সময় হলে রেবা আমাকে চিমটি কাটতো বা কিল মারত, কিন্তু এখন বাবার এই চেহারা দেখে সেও অবাক। বলল, কিন্তু ফটোতে তো কখনো এরকম চেহারা দেখিনি। দূর, এ বাবা হতেই পারে না। বাবার আগের চেহারা আমিও দেখিনি। পিঠোপিঠি আমরা দুই ভাই বোন জন্মানোর কিছু পরেই মামার বাড়ির সঙ্গে ঝগড়া করে বাবা ইগতপুরীতে চলে যায়। গত 12-13 বছরে আর দেশে ফেরেনি। কি নিয়ে রাগারাগি তা আমরা খুব ভালো জানি না। তবে শুনেছি বিয়ের পর নাকি বাবা দাদামশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন তামাকের ব্যবসা করবেন বলে। ব্যবসায় ফেল মারে। মামারা তখন একজোট হয়ে বাবার সঙ্গে ঝগড়া করে। বাবা তখন বেকার, তার উপর সদ্য ব্যবসায় মার খেয়ে পাগল পাগল ভাব। আবার সে ঝগড়ায় নাকি মাও ছিল বাবার বিরুদ্ধে। বাবা এক বস্ত্রে নিরুদ্দেশ হয়ে যায়। জ্ঞান হয়ে অবধি আমরা শুনে আসছি আমাদের বাবা সাধু হয়ে চলে গেছে। কেউ বলতো মরে গেছে। যা হোক, বছর 5 বাদে মহারাষ্ট্রের ইগতপুরী থেকে একখানা পোস্ট কার্ড আসে মায়ের নামে। আমি বেঁচে আছি, চিন্তা করিও না, ইতি বসন্ত চট্টরাজ। ঠিক বটে, বাবার যেসব ফটো আছে তাতে বাবার এ চেহারা নয়, বরং ছিপছিপে ফিটফাট বাবু চেহারা। খুব সুন্দর না হলেও চলে, কিন্তু এই বাবাকে বন্ধুদের দেখাবো কি করে? রেবা মৃদুস্বরে বলল, বাবা নয় রে, অন্য লোক, সে যে এসেছে। আমি দৃঢ় স্বরে বললাম, বাবাই, দেখছিস তো তোর মতো চেহারা, কালো কুতকুতে চোখ। সে যে এসেছে, কিছুতেই বাবা নয়। দরজার আড়াল থেকে আমরা অনেকক্ষণই দৃশ্যটা দেখলাম। জামাই এসেছে বলে 3 মামা পুকুরে জাল ফেলেছে। 2 মামাকে নিয়ে স্বয়ং দাদামশাই গেছেন বাজারে। দিদিমা ঝিকে দিয়ে এই মস্ত একতাল ময়দা আবডালে ঘি ময়ান দিয়ে ঠাসাচ্ছে। নিজে দাঁড়িয়ে আছেন সেখানে। বড় মাসিমা ছেলে হতে বাপের বাড়ি গেছে। মেজো আর সেজো মামি ঘরদোর সাজাচ্ছে। 2 মামি আয়না কাড়াকাড়ি করে নিজেরা সাজছে। শুধু আমরাই 2 ভাই বোন বাসি মুখে বাবা দেখতে এসেছি। হঠাৎ দেখলাম বাবা চনমন করে এদিক ওদিক চাইছেন। তারপর মাকে জিজ্ঞাসা করলেন, আরে লেড়কালের কি দুটো কোথায়? ও দুটোকে নিয়ে আসো। কথায় একেবারে পশ্চিমা টান। আমাদের মন আরো খারাপ হয়ে গেল। মা পাখা রেখে যেই ঘরের দিকে পা বাড়িয়েছে, অমনি রেবা হঠাৎ ফুপিয়ে উঠে অস্ফুট গলায় বলল, বাবা নয়, বাবা নয়। বলতে বলতে এক দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। তারপর 5 দুয়ার দিয়ে বেরিয়ে গিয়ে সে চলে গেল কাঁদতে কাঁদতে। একটা বেলা তাকে খুঁজেই পাওয়া গেল না। আমি রেবার মতো বোকা নই, খুঁতখুঁতেও নই। আসলে রেবা ভারী সুন্দর, টকটকে ফর্সা রং, টানা টানা চোখ। সবাই সুন্দরী বলে ওর মাথাটাই বিগড়ে দিয়েছে। অহংকারও খুব ওর। বাবার চেহারাটা আর হাব ভাব ওর অহংকারে ঘা দিয়েছে। মা এসে আমাকেই ধরে নিয়ে গেল বাবার কাছে। বলল,
এই নাও তোমার ছেলে। মেয়েটা এই সাত সকালে কোথায় পাড়া বেড়াতে গেছে বোধহয়। বাবা এসেছে, এ খবরটা সবাইকে দিতে হবে তো। বাবা কুতকুতে চোখ যতটা বড় করা যায় ততটা বড় করে আমাকে হাঁ হয়ে দেখলো খানিক, তারপর চুকচুক করে খুব হাসলো, বলল, বাপ রে, এই শোন বড় হয়ে গেছে নাকি বাচ্চাগুলান। মা মৃদু হেসে বলল, তা হবে না, 12টি বছর পর তুমি ফিরলে। বাবা সঙ্গে সঙ্গে ভালো মানুষই গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, ও বাত ঠিক, কিন্তু বাপ রে কত বড়। আমরা লোকের কাছে শুনেছি বাবা লোকটা খুব সরল পরিশ্রমী, কিন্তু বুদ্ধি ততটা ধারালো নয়। তাছাড়া ছেলেবেলায় তার বাপ মা মরে যাওয়ায় এবং 3 কুলে কেউ না থাকায় খুব কষ্টে মানুষ হয়েছে। তাই লোকটার জন্য আমার একটু মায়া ছিল। মামা বাড়িতে আমরা যদিও যথেষ্ট আদুরে মানুষ, তবুও আমাদের বিশ্বাস ছিল বাবা এলে আমরা এর চেয়ে অনেক গুণ সুখে থাকব। তাই নিতান্ত সাদামাটা লোকটাকে দেখে আমার স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল। রূপকথার বাবা তো নয়, এ নিতান্তই গণেশ খুড়ো কি রাম জ্যাঠা কিংবা হারাধন দাদুর মতো আর একজন, আলাদা কিছু নয়। ঘামে বাবার পাঞ্জাবিটা ভেজা ভেজা, গাড়ির নোংরা লেগেছে তাতে, গালে 2 দিনের দাড়ি খোঁচা খোঁচা হয়ে আছে। বাবা আমাকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখল। মা বলল, এই প্রণাম কর। বাবা অমনি আঁতকে পা দুটো টেনে আসন পিড়ি হয়ে বসে বলল, না না, থাক থাক, পরে হবে পরে হবে। আমারও প্রণাম করার তেমন রুচি হচ্ছিল না, বাঁচলাম যেন। বাবা আবার চুকচুক করে হেসে বলল, লম্বা খুব হয়েছে, কিন্তু টাকা তো বলা হয় নাই। কি খোকা, এত রোগা কেনে? ভরপেট খাও না। আমি মাথা নেড়ে বললাম, খাই তো। খাও? বাবা খুব খুশি। বুঝতে পারছিলাম বাবা আমাকে লজ্জা পাচ্ছে, অস্বস্তি বোধ করছে, যেন বা বিশ্বাস করতে পারছে না যে আমি তার ছেলে। আসলে রেবার মতো না হলেও আমিও বেশ ফর্সা, লম্বা, ছিপছিপে। দিদিমা আমাকে যে গৌর গোপাল নাম দিয়েছে তা এমনি এমনি নয়, সুন্দর বলেই। আমরা 2 ভাই বোনই মামার বাড়ির ধাঁচের চেহারা পেয়েছি। এই ফুটফুটে চেহারা দেখে বাবা বোধহয় আরো ঘাবড়ে গেছে। এই সময় মামিরা সেজেগুজে এসে বাবাকে পাকড়া করে ভেতরে নিয়ে গেল। বাবা সব ব্যাপারেই খুব হাসছে। দাড়ি টাড়ি কামিয়ে স্নান করে আসার পরেও বাবার চেহারার তেমন কিছু খোলতাই হলো না। তবে দেখলাম লোকটা মোটা হলেও ভুঁড়িওয়ালা মোটা নয়, রীতিমতো পালোয়ানি স্বাস্থ্য। আমি টারজান ইত্যাদি বীরেদের পরম ভক্ত। বাবা সেই টারজানি চেহারা দেখে দুঃখটা একটু কমলো আমার। কিন্তু রেবা তো টারজান চায় না, চাইলেও সে ফর্সা টারজান নয়, সুন্দর টারজান চায়। দুপুরে যখন সবাই বিশাল ভোজে বসেছি, তখন বাড়ির বুড়ো চাকর খুঁজে খুঁজে কোত্থেকে রেবাকে ধরে নিয়ে এলো। তার মুখ চোখ লাল, গম্ভীর, চোখের কোলে অনেক কান্নার চিহ্ন, কারোর দিকেই তাকাচ্ছে না। দাদামশাই হা হা করে হেসে বাবাকে বলল, কি হে বসন্ত, মেয়েকে চিনতে পারছো? বাবা রেবার দিকে তাকিয়ে মুগ্ধ সশ্রদ্ধ গড়াস গিলে আবার খুব হাসলো। তারপর উদ্বেগের গলায় বলল, খুঁকিকে কেউ মারল নাকি? রাত জেগে গাড়িতে এসেছে বলে খাবার পরই বাবাকে আলাদা করে কোণের ঘরে শুইয়ে দেওয়া হলো। তার প্রচণ্ড নাক ডাকতে লাগলো। আমরা 2 ভাই বোন পরামর্শ করতে বসলাম, এই লোকটাকে নিয়ে এখন আমরা কি করব? লোকটা সুন্দর নয়, সেটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু এই উজবুকের মতো কথাবার্তা, ওই হিন্দি মেশানো বুলি, ওই বোকা হাবা গোবেচারা ভাব, চোখে ওই চোর চোর অপরাধী অপরাধী চাউনি। আমাদের চাকর লক্ষণ দাও যে ওর চেয়ে চালাক চতুর। রেবা মাথা নেড়ে বলল, আমি কিছুতেই বাবা বলে ডাকতে পারবো না। তবে কি বলে ডাকবি বসন্তবাবু? বাবু বলতে গেছে কিনা, একটু বাবুর মতো চেহারা নয়, দেখলেই মনে হয় কারোর বাড়ির চাকর। এ ব্যাপারে শুধু আমরা 2 ভাই বোনই নয়, মামা মামিরাও একমত। এমনকি 2 মামি পর্যন্ত হাসাহাসি করছে আড়ালে। জামাই বোকা, জামাই গেঁয়ো, জামাই কালো, সেসব শুনে আমাদের আরো মন খারাপ হয়ে গেল। শুধু মায়ের মুখ চোখেই একটা চাপা আনন্দের আভা, চোখ দুটো উজ্জ্বল ফর্সা, মুখে রক্ত ফেটে পড়ছে যেন।
বিকালে আমাদের মালি ক্ষেত কোপাচ্ছিল। বাবা গিয়ে মালির হাত থেকে কোদাল নিয়ে এক চোপাটে অনেকটা জায়গা কুপিয়ে মস্ত মস্ত মাটির চাঙার তুলে ফেলল। আমরা বাবার কাণ্ড দেখছিলাম দাঁড়িয়ে। বাবা লাজুক হেসে আমাকে বলল, মাটি কোপালে এক্সারসাইজ হয়, ভুগ লাগে, তুমি মাটি কোপাও না? আমি মাথা নেড়ে বলি, না। কোপালে ভালো হয়, কসরতও হয়, নাহলে শরীরে তাগত হবে কি করে? দিন দুয়ের মধ্যে বাবার সঙ্গে আমার একটু একটু ভাব হয়ে গেল। রেবা অবশ্য বাবার কাছে একদমই ঘেঁষত না, কিন্তু আমাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করত, এই লোকটা কি বলল রে? আমার কথা কিছু জিজ্ঞাসা করে। বাস্তবিকই বাবা রেবার কথা জিজ্ঞাসা করত, বলতো, রেবা আমার কাছে আসে না কেন বলো তো? আমি কালো বলে। হা 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 হা, মেয়েটা খুব সুন্দর হয়েছে তো। আমি সে কথা রেবাকে বললে রেবা একটু খুশি হতো। মা আমাদের মনের অবস্থা বুঝতে পারছিল ঠিকই, কিন্তু মুখে কিছু বলতো না। তৃতীয় দিনে মা রেবার হাতে এক গ্লাস দুধ দিয়ে বলল, তোর বাবাকে গিয়ে দিয়ে আয়। ভয়ে মায়ের মুখের উপর না বলতে পারল না রেবা। আস্তে আস্তে গিয়ে বাবার সামনে গ্লাসটা রেখে, এই যে আপনার দুধ বলেই দৌড়ে পালিয়ে এলো। বাবার প্রতি আমাদের শ্রদ্ধাশীল করে তোলার জন্য মা আমাদের কাছে অনেক গুণের কথা বলতো। আসলে বসন্ত চট্টরাজ খুব সৎ মানুষ। দাদামশাইয়ের কাছ থেকে যে 25,000 টাকা উনি নিয়েছিলেন তা শোধ দেওয়ার জন্যে উনি এ বাড়িতে পা দিয়েছেন। উনি মহারাষ্ট্রে গিয়ে প্রথমে কুলিগিরি করেছেন, তারপর ডকে কাজ করতেন। অমানসিক কষ্টে ধীরে ধীরে নিজের একটা ব্যবসা দাঁড় করিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আমি মাকে জিজ্ঞাসা করলাম, আমরা কি বাবার সঙ্গে ইগতপুরি যাব? মা বলল, যেতে তো হবেই, তবে উনি এবারে আমাদের নেবেন না, কয়েক মাস পরে এসে নিয়ে যাবেন। ওখানে আমাদের একটা বাড়ি তৈরি হচ্ছে, সেটা শেষ হলেই নিয়ে যাবেন। রেবা জেদ করে বলল, আমি কিছুতেই যাব না, আমার এই জায়গায় ভালো। মা বড় বড় চোখ করে রেবার দিকে তাকিয়ে বলল, এটা তোমার আসল বাড়ি নয়, বড় হলে বুঝবে মামার বাড়িতে চিরকাল থাকা যায় না, থাকা ভালো না, মামার বাড়িতে মানুষ হওয়াটা অমর্যাদার। পরদিনও রেবা বাবাকে গিয়ে এই যে আপনার দুধ বলে দুধ দিয়ে এলো, কিন্তু দৌড়ে পালিয়ে এলো না, আস্তে আস্তে এলো। আমার সঙ্গে আরো ভাব করার জন্যই বোধহয় বাবা একদিন আমাকে বলল, খোকা, তোমার বইপত্র সব নিয়ে এসো তো দেখি, কেমন পড়ালেখি করছো তুমি। অগত্যা আমি বইপত্র নিয়ে তার কাছে গেলাম। বাবা অবশ্য পড়ালো না, কাছে বসিয়ে আমার পিঠে হাত বুলিয়ে দিল আর মহারাষ্ট্রে কি কি পাওয়া যায় তার গল্প করতে লাগলো। আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বললাম, রেবাকে বই নিয়ে আসতে বলি। বাবা আঁতকে উঠে বলল, ও বাবা, ওকে আমি খুব সমঝে চলি, ও তো আমাকে একদম জাম্বুবান ভাবে কি না, ভাবে বুঝি জঙ্গল থেকে আসছি। এই বলে খুব হা করে হাসলো বাবা। রেবা না পারলেও আমি কিন্তু আস্তে আস্তে বাবাকে বাবা বলে মেনে নিতে পারছিলাম। লোকটা দারুণ ভালো, খুব সরল, প্রাণ ভরা, মায়া দয়া আর ভালোবাসায় ভরা। চেহারাটা টারজানের মতো হলেও লোকটা একটা পিঁপড়েকেও মারতে জানতো না। দিন 10 কেটে যাওয়ার পর একদিন স্কুল থেকে ফেরার সময় আমরা ভাই বোনে হঠাৎ দেখলাম আমাদের বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়েছে আর ভিতরে ভীষণ চেঁচামেচি হচ্ছে। আমরা দৌড়ে বাড়িতে গিয়ে ঢুকে দেখি সামনের ঘরে বাবা একটা লোহার চেয়ারে মুখ নিচু করে বসে আছে। তাকে ঘিরে আমার 5 মামার রুদ্র মূর্তিতে দাঁড়িয়ে, ভেতরের দরজায় পাথরের মতো দাঁড়িয়ে আমার মা। পর্দার আড়ালে মাসি আর মামিদের মুখ উঁকি মারছে। বড় মামা গর্জন করছে, জোচ্চোর, জোচ্চোর কোথাকারে, চরিত্রহীন, কেন আগে বলনি যে তুমি সেখানে আর একটা বিয়ে করেছো? আগে জানা থাকলে এ বাড়িতে আমরা তোমাকে ঢুকতেই দিতাম না। বদমাস কোথাকার, এই মুহূর্তে বেরিয়ে যাও বাড়ি থেকে। মেজো মামা বরাবরই একটু গুন্ডা প্রকৃতির, এতক্ষণ ফুঁসছিল। হঠাৎ আমাদের দেখে তার রাগ ফেটে পড়ল। এই দুটো ফুলের মতো শিশু, এদের কথা তোমার মনে পড়ল না? লম্পট কোথাকারে, এদের কি হবে? বলতে বলতে মেজো মামা হঠাৎ গিয়ে বাবার চুল ধরে মাথাটা খুব জোরে নাড়া দিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় কষালো গালে। আমরা হতবম্ব, বাকরহিত।
রেবা আমাকে ধরে কাঁপতে লাগলো। ওদিকে সব মামাই তখন বাবাকে ধরে ঘিরে বসে আছে, ধাক্কা দিচ্ছে, টানছে, ঠেলছে। একটু বাদে টিনের চেয়ারটা উল্টে পড়ে গেল। দাদামশাই কোথায় ছিলেন জানি না, হঠাৎ তিনি গম্ভীর মুখে ঘরে ঢুকলেন। ছেলেদের বললেন, বসন্তকে ছেড়ে দাও, এ বাড়ির একটা সম্মান আছে, মনে রেখো, ওকে চলে যেতে দাও। মামারা তবু গজরায়, কিন্তু সরেও আসে না। বাবা মাঝ থেকে আস্তে আস্তে ওঠে। পাঞ্জাবিটা একটু ছিঁড়ে গেছে ঘাড়ের কাছে, চুলগুলো দাঁড়িয়ে আছে, মুখে একটা ভ্যাবলা ক্যাবলা ভাব, ভীতু চাউনি। বাবা অবশ্য কারোর দিকে তাকালোই না। ঘরের দেওয়ালের সঙ্গে তার সুটকেস আর বিছানা দাঁড় করানোই ছিল। বোধহয় বিপদ বুঝে পালাচ্ছিলই বাবা। এখন উঠে গিয়ে সেই সুটকেস এক হাতে আর অন্য বগলে বিছানাটা তুলে নিল। বেরোবার মুখে একবার শুধু আমাদের দিকে চাইল বাবা, আমার দিকে একটুক্ষণ, রেবার দিকে তার চেয়ে একটু বেশি সময়। একবারও বুঝি ঠোঁট নাড়ল, কিন্তু কোনো কথা বেরোলো না। তার বদলে তার দুই চোখ দিয়ে এক ফোঁটা কোলে জল গড়িয়ে পড়ল। পাড়া প্রতিবেশীরা ছিচিকার করছে। মামাদের তর্জন গর্জন এবং মায়ের পাথরের মতো শীতল দৃষ্টির ভেতর দিয়ে বসন্ত চট্টরাজ ধীর পায়ে বেরিয়ে গেল আমাদের বাড়ি থেকে, আমাদের জীবন থেকে চিরকালের মতো বোধহয়। তখনও তার মাথার চুল খাড়া হয়ে আছে, পাঞ্জাবিটার ঘাটটাও ছেঁড়া। নাগরার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল রাস্তায়। সেদিন রাত্রে আমরা ভাই বোন শুয়েছি বিছানার দুধারে, মাঝখানে মায়ের বালিশ। কিন্তু মা তখনও শুতে আসেনি। কখন আসবে তা বলা মুশকিল। মা কথা বলছে না, সারাদিন নিস্তব্ধ স্থির হয়ে বসে আছে ঠাকুর ঘরে। আমাদের আর 5 জনের সামনে মুখ দেখানোর উপায় নেই তার। কি লজ্জা! বাবা শুধু বিয়েই করেনি, 3 ছেলে আছে তার ইগতপুরীতে। নির্মলা দেবীর নামে একটি খামে চিঠি লিখেছিল বাবা। সেটা ডাকে দিতে গিয়ে ছোট মামার সন্দেহ হয়। হিন্দিতে লেখা চিঠিটা খুলে মামা ডাকঘরে এক হিন্দি জানার লোককে দিয়ে পড়ান। তখনই সব ফাঁস হয়ে যায়। কিন্তু এখন আমরা লোককে মুখ দেখাই কি করে? রাগে আমি ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছিলাম। বসন্ত চট্টরাজ তার ছাতাটা ফেলে গেছে। আমি ঠিক করে রেখেছি ছাতাটা কাল ভেঙে চুরে পুকুরে বিসর্জন দেব। রেবা ডাকলো, দাদা। কি রে? সবাই লোকটাকে অমন করে মারলো কেন রে? আমি গর্জন করে উঠি, মারবে না? কত বড় সর্বনাশ করেছে আমাদের জানিস? রেবা মৃদুস্বরে বলল, জানি। তারপরে একটু চুপ করে থেকে রেবা আপন মনে একটা হিসেব করতে করতে বলল, তোকে নিয়ে লোকটা 4টে ছেলে, কিন্তু মেয়ে নেই। মেয়ে বলতে একমাত্র আমি, তাই না? লোকটা তাই আমাকে না ভীষণ ভালোবাসতো। চলে যাওয়ার সময় কি বলল রে? আমি অবাক হয়ে বলি, কি সব বলছিস? চুপ কর। রেবা অনেকক্ষণ চুপ করে মটকা মেরে পড়ে রইল। তারপর হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি ওর চুল টেনে বললাম, কি হয়েছে বলবি তো? রেবা কান্না জড়ানো গলায় হেঁচকি তুলে বলল, সবাই মিলে কেন অমন করে মারলো বাবাকে? কেন মারবে এরা? কেন আমার বাবাকে সবাই মারবে? বল বল তুই। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প বাবা। কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।